হ্যাঁ, আমরা আমাদের আলোচনাটা শুরু করি। যারা জয়েন করেন নাই তারা জয়েন করতে পারবেন, অটো জয়েন দেওয়া আছে, তারা যখনই আসবেন তখনই আবার জয়েন করতে পারবেন। আচ্ছা, ভোগ ও ব্যবহার অধিকার অর্থাৎ সম্পত্তি আরেকজন ভোগ করবে, আরেকজন ব্যবহার করবে, এই অধিকারটা পাবে যাকে আমি লিজ দিব, সে মালিকানা আমারই থাকবে। লিজে কিন্তু কোনো মালিকানা হস্তান্তর হয় না, ভোগের অধিকার হস্তান্তর হয়, ব্যবহার সত্ত্ব হস্তান্তর হয়। অর্থাৎ আমি আমার বাড়ি যদি আমি ভাড়া দিয়ে দিই, তাহলে এই ভাড়া, আমি যদি আমার দোকান ভাড়া দিয়ে দিই অনেক বছরের জন্য, সে নিয়ে নেয় এবং বছর ভিত্তিক যদি এটা নেয় তাহলে কিন্তু সেখানে রেজিস্ট্রি করতে হয়। মাসিক ভিত্তিতে বাড়ি ভাড়া এটা কিন্তু ইয়ে করতে হয় না, এই দলিলটা রেজিস্ট্রি করতে হয় না। এখানে ভোগ ও ব্যবহার অধিকার এটা আছে, উপাদান হচ্ছে মেয়াদ, ভাড়া এবং ব্যবহার সত্ত্ব। কিভাবে ব্যবহার হবে, মেয়াদ কত দিনের হবে, কিভাবে ভাড়া দিবে, কত টাকা ভাড়া, এগুলো উল্লেখ থাকবে, কিভাবে ব্যবহার করবে ভাড়াটিয়াদেরকে সেটা বলা থাকবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য আলাদা আইন আছে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ওই আইন ফলো করে বাড়ি ভাড়া কত হবে নির্ধারণ করা হবে। ইদানিংকালে আমরা জানি যে ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে টাকা নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে বাড়ি ভাড়া কত হবে, যেহেতু বাড়ি মালিকরা অযাচিতভাবে ভাড়া বাড়ায়, ওটা আরেকটা বিষয়। আমরা মেইনলি হচ্ছে মেইন যে সাব রেজিস্ট্রি অফিসের যে দলিলগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। বৈশিষ্ট্যগুলো হচ্ছে দখল হস্তান্তর, মালিকানা নয়, এখানে মালিকানা হস্তান্তর হয় না, আমি যেটা অলরেডি বললাম। স্টাম্প হচ্ছে মেয়াদ দে ভাড়া বেঁধে স্টাম্প হয়, এটা বেশি টাকা, রেজিস্ট্রেশন ফি 1% আর ভ্যাট হচ্ছে 15%। এরপরে আমরা জানি বন্টন দলিল, এটার একটা গুরুত্বপূর্ণ দলিল, এটার একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার দরকার। এই বন্টন দলিলটাই হচ্ছে পার্টিশন ডিড, যেটার জন্য আমাদের সিভিল কোর্টে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মামলা, যে মামলাকে বলা হয় মাদার অফ অল সুটস, সকল মামলার মুকদ্দমার মা। আমাদের কিন্তু সিভিল কোর্টে যে কেসগুলো, মামলাগুলো হয়, এগুলোকে কিন্তু আসলে মামলা বলে না, এগুলোকে বলে মুকদ্দমা, ইংরেজিতে হচ্ছে সুট, SUIT সুট। আর ক্রিমিনাল কোর্টে যেগুলো হয় সেগুলোকে কেস বলা হয়। আপনারা কিন্তু এই আলোচনা এটা জানবেন, এটা বলবেন যে যাদেরকে জানাতে চান বা নিজে জানার জন্য, যে এগুলো হচ্ছে মুকদ্দমা। আমরা কিন্তু লিখে রাখি মুকদ্দমা নং এত, কারণ ওখানে যে বাটোয়ার আর মুকদ্দমাটা সবচেয়ে বেশি হারে হয়ে থাকে। জি, ও একটু বলতাম না, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মুকদ্দমা হচ্ছে সিভিল কোর্টে যেগুলো হয়, সিভিল কোর্টে যে ইয়েগুলো আমরা অধিকারের অধিকার নিয়ে তো সিভিল কোর্টের বিষয়, যে সেই অধিকারটার মধ্যে মেইনলি হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা নিয়ে আমরা আলোচনা করছি ল্যান্ড ম্যানেজমেন্টে। এছাড়া কিন্তু অন্য অধিকার নিয়েও মামলা মুকদ্দমা করা যায়, যেমন টাকার জন্য মুকদ্দমা করা যায়, মানি সুট করা যায়, আবার অর্থ আদায় করা যায়, এই যে অর্থ ঋণ আদালত আছে সেখানে মুকদ্দমা করা যায়, সেখানে প্রতিষ্ঠান ব্যাংক মুকদ্দমা করতে পারে। এছাড়া পারিবারিক ক্ষেত্রে দেনমোহর, ভরণ পোষণ, এগুলো নিয়ে মুকদ্দমা করা যায়। অর্থাৎ সিভিল কোর্টের যে বিষয়গুলো আছে এগুলো সবই হলো মুকদ্দমা, এগুলো কেস না, এগুলো হলো সুট, এগুলাকে মুকদ্দমা বলে। আর ক্রিমিনাল কোর্টে কোনগুলা আর সিভিল কোর্টে কোনগুলা, এটা কিন্তু প্রথম ক্লাসে আমি বলছি, এটা আমি আজকে ক্লিয়ার করে দিই আরো ভালো করে। যেগুলো অপরাধ, আমাদের পেনাল কোড আছে, একটা বড় একটা অপরাধ সংক্রান্ত আইন। এই পেনাল কোডে কি আছে? এই পেনাল কোড কিন্তু একটা সাবস্টেন্টিভ ল, মৌলিক আইন। এটা আমার আলোচনার বিষয় বোঝানোর জন্য আপনি যেহেতু প্রশ্ন করছেন, এখানে আছে সকল অপরাধের সংজ্ঞা দেওয়া আছে এবং শাস্তি বিধান আছে পেনাল কোডে। এবং এর বাইরেও আমরা আরো অনেক ধরনের স্পেশাল ল বিভিন্ন মানুষের অপরাধের ক্ষেত্রে করে থাকে, সরকার করে থাকে, পার্লামেন্টের মাধ্যমে পাস হয়। যদি রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে তাহলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে পাস করে। এগুলো হচ্ছে মানে বিভিন্ন আইন করা হয় বিভিন্ন অপরাধীদেরকে ধরার জন্য। সেই আইন, সেগুলো যে মামলাগুলো যে হয় সেগুলো করা হয় ক্রিমিনাল কোর্টে। আমাদের দেখবেন দুইটা কোর্ট থাকে, এটা অনেক মানুষ বুঝেন, আমরা বলি আদালত, আবার কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। এই জিনিসগুলো আপনাদের এই আলোচনা আমাদেরকে ক্লিয়ার থাকা দরকার। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো হয় আদালতে মামলা, এখানে মামলা হয় সহকারী জজ, আমি গতকালকে বলছিলাম, একটা সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ আর জেলা জজ, এই 5টা মনে রাখবেন। আর পারিবারিক বিষয় মামলা যদি হয় তাহলে সেটাকে সিনিয়র সহকারী জজ বিচার করেন, সহকারী জজ বিচার করেন এবং তাকে বলা হয় সহকারী জজ ও পারিবারিক আদালত, পারিবারিক আদালত, সহকারী জজ ও পারিবারিক আদালত এটা বলা হয়। এটা পারিবারিক আদালত অধ্যাদেশ আছে আলাদা, সেই অধ্যাদেশে বলা আছে। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সংক্ষেপে যে মুকদ্দমাগুলো হচ্ছে সিভিল বিষয়, যেগুলো অধিকার সংক্রান্ত বিষয়, সম্পত্তির অধিকার অথবা কোনো পদের অধিকার অথবা ব্যক্তিগত মর্যাদার অধিকার, যেমন পারিবারিক মামলার বিষয় অথবা অর্থের অধিকার, এই অধিকার সংক্রান্ত বিষয়। আর ক্রিমিনাল মামলাগুলো হলো যেখানে অপরাধ হয়, যেখানে পেনাল কোড বা অন্য কোনো আইনে অপরাধের কথা বলা আছে, মেইনলি হচ্ছে পেনাল কোড। এর বাইরে যে আইনগুলো আমাদের বেশি বেশি প্রচলিত, যেমন নারী শিশু নির্যাতন আইন আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে,
তারপরে অস্ত্র আইন আছে, বিশেষ ক্ষমতা আইন আছে, এমন বিভিন্ন আইন আছে, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে, একটা আছে, এরপরে তথ্য অধিকার আইন একটা আছে, তারপরে এমন বিভিন্ন রকমের আইন আছে। মেইনলি হচ্ছে মাদকের মামলা হয়, অস্ত্র আইনের মামলা হয়, নারী শিশুর মামলা হয়, আর হচ্ছে পেনাল কোডে হচ্ছে প্রায় অনেকগুলা অপরাধ যেগুলো আছে, চুরি, ডাকাতি, দস্যুতা, খুন, হত্যা, এরপরে মানহানি, জালিয়াতি, এগুলো সব বলা আছে, মানে প্রতারণা, এগুলোর কি শাস্তি হবে সেগুলো সবগুলো করতে হয় ক্রিমিনাল কোডে। ক্রিমিনাল কোডগুলো হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা বিচার করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে আবার আরেকটা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা কিন্তু এই মামলাগুলো করেন না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা হচ্ছে সরকারের প্রশাসনের লোক, আর মামলা করবেন আপনি হচ্ছেন বিচার বিভাগের লোকের কাছে, অর্থাৎ তারা হচ্ছে বিচার বিভাগ কিন্তু আলাদা সরকার নির্বাহী বিভাগ থেকে। আমরা জানি সংবিধানে সরকারি 3টা বিভাগ আছে, একটা হলো আইনসভা, সরকারের যারা এমপি মন্ত্রী থাকবেন তাদের কথা, তারপরে হলো শাসন বিভাগ, বিচার বিভাগ। শাসন বিভাগে হচ্ছে যারা ডিসি চাকরি করেন ওনারা, অর্থাৎ যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস জুডিশিয়াল, তারপরে আমরা মেট্রোপলিটন এলাকাতে থাকে হলো সিজেএম, আমরা বলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটাকে বাংলা বলে মুখ্য মহানগর হাকিম। আর জেলা পর্যায়ে থাকে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মুখ্য বিচারিক হাকিম। তারপরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত চিফ মুখ্য মহানগর হাকিম। তারপরে এর উপরে যে কোর্টটা থাকে তাকে বলা হয় হলো জয়েন্ট সেশন জাজ, অর্থাৎ যুগ্ম দায়রা জজ। তারপরে হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, তারপরে দায়রা জজ, এগুলা থাকে। আর ক্রিমিনাল কোর্টে হচ্ছে যারা থাকে দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ আর আপনার এগুলা আপিল কোর্ট এবং অতিরিক্ত দায়রা জজ, তারা কিন্তু একই ব্যক্তি থাকেন। যিনি জেলা জজ তিনি যখন ক্রিমিনাল আপিল শুনেন, ক্রিমিনাল ডিভিশন শুনেন, তখন তিনি আগে আরেকটা কোর্টে হয়ে থাকে। কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় জেলা দায়রা জজ কিন্তু সরাসরি মামলা শুনেন। আমাদের আজকে আলোচনার বিষয় তো ক্রিমিনাল বিষয় না, যার সঙ্গে এটা বলে নিলাম, যেমন মার্ডার কেসের ট্রায়াল সরাসরি যে দায়রা জজের কাছে হয়, সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম হয়, পরে আপিল হয়, এমন না, সেটা প্রথমেই দায়রা জজের কাছে হয়। কিন্তু সিভিলে কিন্তু সরাসরি সাধারণত অল্প কয়েকটা ছোট জুডিকশন আছে যেটা আপনার না জানলেও চলবে। মেইনলি হচ্ছে কখনোই আপনার জেলা জজের কাছে কোনো মামলা হয় না, প্রথমে হয় সহকারী জজ, নাকি সিনিয়র সহকারী জজ, তারপর যুগ্ম জেলা জজ হয়। আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। আপনার প্রশ্ন উত্তর আশা করি পেয়েছেন। এরপরে আমরা যখন আরো বিস্তারিত বলবো, যতই বলবো ততই আপনারা বুঝতে পারবেন, কারণ আমি কোর্টগুলো আলাদা লেকচার আকারে দেখাবো, আমার পরবর্তী লেকচারগুলোতে থাকবে। বন্টন দলিল, যেটা পার্টিশন ডিড, এই পার্টিশন ডিড আমরা করি না বলে আমরা কিন্তু সম্পত্তি সংক্রান্ত মামলায় নিয়ে বছরের পর বছর কোর্টে দৌড়াই। আপনারা শুনবেন যে বাটোয়ারা মামলা দাদা করে যায়, দাদার মামলা ছেলে করে, ছেলের মামলা নাতি করতে থাকে, বাটোয়ারা মামলা শেষ হয় না। কারণ বাটোয়ারা মামলাটা হচ্ছে এমন একটা মামলা, সেই মামলায় আপনি যখন এটা করবেন তখন এমন হয়, আমরা তো আসলে বাংলাদেশের সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা সঠিকভাবে করি না। পরিবারের যে বড় থাকেন, পরিবারের যে সন্তানরা ভালো থাকে না, উনি দখল করে ফেলেন। এইভাবেই আমাদের চলে, আমাদের যৌথভাবে থাকি। আমরা অনেক সময় আমাদের আর্থিক কারণেও আমরা মিলেমিশে থাকতে হয়, আমাদের নানান কারণে আমাদের একসাথে হয়ে থাকতে হয়, আমরা বন্টন করি না। কিন্তু আসলে আমাদের যারা মুসলিম, যারা তাদের বিধান হচ্ছে সরাসরি মারা যাওয়ার পরে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে ফেলা। এটা কিন্তু কুরআন শরীফে সরাসরি বলা আছে, কিন্তু আমরা এটা করি না। এটা কিন্তু আসলে সরাসরি আল্লাহর আদেশ লঙ্ঘন করি, আমরা এটা করি না। এই জন্যই কিন্তু আমাদের এই মনে হয়, এই কারণেই আমরা ভোগান্তি স্বীকার করি। এখন বর্তমানে কিন্তু এটা করে নেওয়ার জন্য এখন নাম জানি না হলে হয় না, এই জন্য করে নিতে হয়, যেটা হচ্ছে সুরিনামাদিল। অতীতে কিন্তু এগুলো করা হয় না। এগুলো করা না হওয়ার কারণে কিন্তু বাটোয়ারা লেন্দি হওয়ার কারণটাই হচ্ছে এটা। কারণ দেখা গেল যে আপনি আপনার বাবারা চাচারার সাথে ভাগ বাটোয়ারা করেছেন, কিন্তু দাদারা করেন নাই। আর তার আগে অনেক মানুষ চলে আসে, আবার তারা অযাচিতভাবে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তাদের অধিকার বহির্ভূতভাবে। এখন যিনি কিনেছেন আগে এত আরএস রেকর্ডটা প্রকাশিত হয় নাই, তখন এগুলা সাবরেজিস্ট্রি অফিসে তো দেখে নাই, অর্থাৎ এটা তাদের যুদ্ধ সম্পত্তি হলেই এটা বিক্রি করা গেছে। এখন এটা করা হয়েছে, এখন এটা করা যায় না, নিজের পার্সোনাল মালিকানা থাকতে হয়। এই জন্যই এই পার্টিশন ডিডটা করে নিলে, সুরিনামাদলি করে নিলে আর কোনো অসুবিধা থাকে না। ভবিষ্যতে এটা বংশ পরস্পরায় আমি আমার বোনকে দেই নাই, কিন্তু বোনের ছেলে এসে মামলা করতে পারে আমার বিরুদ্ধে, অর্থাৎ এটা অনেক দূর পর্যন্ত। এটা আমার অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছি, সে মারা গেছে, তার সন্তানরা এসে কিন্তু এখানে দাবি করবে যে আমি তো কিনছিলাম, আমি এটা পাবো। এভাবে এখন পুরা সিএস থেকে নিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করে আদালত জাজমেন্ট দিবেন, রায় দিবেন, এখানে কারা কারা মালিক। যেভাবে যার মালিকানা থাকার কথা ছিল আপনি দেন নাই, কিন্তু থাকার কথা ছিল আইনের বিধান মোতাবেক, সেভাবে কিন্তু সে মালিকানা পাবে যখন এটা প্রমাণ হবে। কিন্তু বন্টন দলিলটা করে নিলে এই অসুবিধাটা থাকে না।
কাজে আমরা যাই ঝামেলা এড়ানোর জন্য আমরা এটা করে নিব, এটা করে নিতে পারি আমরা বন্টন দলিল। এবং আমরা যখন একটা সম্পত্তি কিনবো, এই সম্পত্তিটা আগে তাদের মধ্যে সুলেনামা হয়েছিল কিনা, আপনি যার কাছ থেকে কিনছেন সে মালিক কিনা, এটা দেখার জন্য কিন্তু বন্টন দলিলটা দরকার। এটা কিন্তু একটা বায়া দলিল হিসাবে থাকবে তখন বন্টন দলিলটা। যদি আপনি মানে একাধিক ভাই বোন তাদের একজনের জায়গা কিনেন, আপনি যদি এমন এক লোকের জায়গা কিনেন যে উনি আগে আরেকজনের কাছ থেকে কিনছেন, সেক্ষেত্রে বন্টন দলিলটা লাগে না। সেক্ষেত্রে উনি কার কাছ থেকে কিনছিলেন সেটা হলো বায়া দলিল। কিন্তু যদি আপনি উত্তরাধিকার সম্পত্তি কিনেন, এক ভাইয়ের কাছ থেকে কিনছেন আর দুই ভাই বিক্রি করে নাই, একই জায়গায় বাড়ি, তখন কিন্তু বন্টন দলিলটা নিতে হবে যে উনি এতটুকু জায়গার জন্য আলাদা ওনার সুলেনামাটা আছে। অর্থাৎ বন্টন দলিল হচ্ছে পার্টিশন দলিল, যেখানে যৌথ সম্পত্তি, সেই যৌথ সম্পত্তি বলতে কিন্তু শুধুমাত্র ভাই বোনদের মধ্যেই বুঝাবে এমন না। আপনারা যদি আমরা যদি একসাথে কয়েকজন মিলে কোনো জায়গা কিনি, অনেক সময় একসাথে মানুষ জায়গা কিনে একসাথে বাড়ি বানানোর জন্য, এখন এটার প্রচলন আছে, একসাথে ব্যবসাও করে মানুষ, তখন একটা বন্টন দলিল করে নেয় ওই জায়গার উপরে যে এখানে একটা কারখানা দিবে বা একটা দোকান দিবে, কয়েকজন মিলে দিতে পারে, শোরুম দেয়, এগুলো অনেক টাকা লাগে, অনেক সময় অনেক বন্ধুরা অনেকে মিলে এগুলো করে। সেক্ষেত্রেও বন্টন করে নিতে হবে যে কার জায়গাটা কতটুকু। যৌথ সম্পত্তিটা ভাগ করা, এটা হলো উদ্দেশ্য। সহমালিকদের অংশ পৃথক দখল, এটার উপাদান হচ্ছে সহমালিকদের অংশ। অন্যদের অংশ কথা বলা থাকবে, আপনার অংশ কথা বলা থাকবে, আপনার পৃথক দখল থাকতে হবে যে এই জায়গাটা আমার, ক্লারিফাই করে দিতে হবে, স্পেসিফিক করে দিতে হবে এই জায়গাটা আমার। বৈশিষ্ট্য হচ্ছে নতুন মালিকানা নয় বরং পৃথকীকরণ, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। আর এটা স্টাম্প হচ্ছে 2%, আর রেজিস্ট্রেশন ফি 1%, অর্থাৎ এই জায়গার দামের উপরে। আর ভ্যাট হচ্ছে রেজিস্ট্রেশনের উপরে 15%। এটা প্রায় দলিল আমরা শুনতে পাচ্ছি। আমি কিন্তু বিনিময় দলিলের কথা আগে বলছিলাম যে বিল ওয়াজ হেবা বা হেবা বিল ওয়াজ দলিলের সময় হেবা বিল ওয়াজ দলিলটা কি ছিল? হেবা বিল ওয়াজ দলিলটা ছিল আমি দান করবো একটা জায়গা আরেকজনকে, অন্য আরেকজন প্রতিদান স্বরূপ আমাকে অল্প কিছু দিবেন, সমান না। আর বিনিময় হচ্ছে অদল বদল হবে, আমি দিব আপনাকে ধানমন্ডির জায়গা, উনি আমাকে দিবে গুলশানের জায়গা, অর্থাৎ সমান সমান, অর্থাৎ দুইটা জায়গার ভ্যালুয়েশন সমান, সবকিছু সমান সমান হবে। এটা হচ্ছে আমি একবার সরাসরি সমান সম্পত্তি দিয়ে দিব, এটা হচ্ছে সম্পত্তির অদল বদল। সেক্ষেত্রে সম্পত্তিটা সমান নাও হতে পারে, কিন্তু বিনিময়টা হবে এরকম যে আমিও একটা ভ্যালুয়েবল জায়গা দিব, এটা এমন না যে এখানে সমপরিমাণ দিতে হবে। কিন্তু এখানে হলো অদল বদল, ব্যাপারটা থাকবে অদল বদল, ব্যাপারটা থাকবে না এরকম থাকবে না যে আমি দান করলাম, উনি দান গ্রহণ করে অল্প কিছু দিলেন, ব্যাপারটা এটা থাকবে না, অদল বদল হবে। উভয় সম্পত্তির বিবরণ, পারস্পরিক হস্তান্তর, এগুলো থাকবে। বৈশিষ্ট্য হচ্ছে বিক্রয়ের মতো হবে স্টাম্প। আমরা এর আগে পড়ছি যে দানের মধ্যে কিন্তু কোনো প্রতিদান থাকে না, প্রতিদান থাকে কিন্তু সেটা দান হয় না, সেটা এজ এ টোকেন অফ লাভ হয়। কিন্তু এখানে কিন্তু এজ এ টোকেন অফ লাভ না, এই জন্য এটা হেবা বিল ওয়াজ, অর্থাৎ এটা পুরোপুরি হেবা দলিল না। এটা শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে আমাদের দেশে এটা হয়ে থাকে। আমরা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে হয় শুধুমাত্র দানপত্র দলিল। হিন্দু ধর্মের দানপত্র দলিলটা হচ্ছে আমরা হেবার ঘোষণা দলিলটা যেটা, সেটাই সম্পূর্ণ সেই দলিলটাই হয়, এবং সেখানে হেবা দলিলটাই দিয়ে দিতে হয় দান করে, শুধু ঘোষণাটা না, হেবার মানে হেবার প্রক্রিয়াটা, অর্থাৎ সেটাকে হিন্দু ধর্মে বলে দানপত্র। দানের বিষয়টা, দানের যে সম্পত্তিটা দান করা হয় সেটা পুরোটাই রেজিস্ট্রি দলিলের মাধ্যমে করা হয়। আর হেবা বিল ওয়াজ, যেটা আমরা বিল ওয়াজ হেবাও বলি আমাদের আঞ্চলিক ভাষায়, সেখানে একজন ব্যক্তি কিন্তু আরেকজন ব্যক্তিকে দান করবেন সম্পত্তি, একদম সম্পূর্ণ দান করবেন, আরেকজন ব্যক্তি তা গ্রহণ করবেন, এইভাবে বলা থাকবে এই দলিলের মধ্যে। এবং আরেকজন ব্যক্তি অল্প কিছু প্রতিদান দিবেন, তিনি কিন্তু সমান প্রতিদান দিলে কিন্তু এটা হেবা বিল ওয়াজ হবে না। অনেক হেবা বিল ওয়াজ দলিল কিন্তু ভুল করা হয়, আমাদের এখানে অনেক হেবা বিল ওয়াজ ভুলভাবে সম্পাদিত হয়, সেটা হয়ে যায় বিনিময় দলিল। বিনিময় দলিল হলে কিন্তু হেবা বিল ওয়াজ দলিলটা কিন্তু বাতিলযোগ্য, আদালতে গেলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ অনেকেই মনে করে হেবা বিল ওয়াজ বদল মানে হচ্ছে আমি তারে জায়গা দিয়ে দিব, সে আমাকে জায়গা দিয়ে দিবে, এটা না, এটা করলে কিন্তু হবে না। এটা এই দলিলটা আসলে কখন করা হয়? এই দলিলটা আমরা করি তখনই আমার আরেকটা জায়গা আছে, এটা আরেকজনের জায়গার সাথে পড়েছে, আর আমার আরেকটা জায়গা আমার বাড়ির সাথে আছে। এখন আরেকজন একটু দূরে, যে আমার জায়গাটা আমি চাচ্ছি ওই জায়গাটা ওনাকে দিয়ে দিতে, কারণ ওনার বাড়িটা হচ্ছে ওইখানে, আবার ওনারই আমার জায়গার পাশে জায়গাটা থাকার দরকার কি? এই জায়গাটা আমি নিয়ে নিই, তাহলে আমার জায়গাটা বড় হয়। এইসব কারণে এই জমিটা আমার বাড়লো, আমার বাড়ির সাথে আরেকটা বাড়ি আমি পাইলাম, এটা আরেকজনের বাড়ি থাকলো না, আমার আরেকটা বাড়ি যে ওনার পাশে আছে দিয়ে দিলাম। এইসব কারণে কিন্তু এগুলো করা হয়। সরাসরি এভাবে করলে কিন্তু এটা বিনিময় দলিল। কিন্তু আরেকজন যদি অল্প একটু দেয়, যে একজন যা আপনার হতে পারে প্রয়োজন তাকে বেশি দেওয়ার, প্রতিদান স্বরূপ অল্প, সেটা কিন্তু মূল্য হতে পারে, অল্প একটু মূল্যও দিতে পারে। তবে এই জায়গার সমপরিমাণ মূল্য দিলে কিন্তু এটা হেবা বিল ওয়াজ দলিল হবে না। এখানে একই রকম, এই যেহেতু এটা দানপত্র না, এখানে কিন্তু ফিস লাগবে, অর্থাৎ এটা একই রকম হুবহু সাবকাবলা দলিলের মতো। সাবকাবলা দলিলের যে ফিস, স্টাম্প 8%,
যেমন 1 লাখ টাকা যদি দলিলের মূল্য হয় তাহলে 8,000 টাকা, যদি 2 লাখ টাকা হয় তাহলে 16,000 টাকা, 3 লাখ হলে 3 আর 3 মানে 3,000 টাকা, এভাবে বাড়তে থাকবে। 4,000 টাকা, 5,000 টাকা, 5 লাখে 5,000, 10 লাখে 10,000, এভাবে হতে থাকবে। অর্থাৎ সম্পত্তির মূল্য যত অত অনুসারে স্টাম্প বাড়বে। স্টাম্প ফিটা হবে 8%, রেজিস্ট্রি ফি হবে 1%, আর ভ্যাট হবে রেজিস্ট্রেশনের উপরে 15%। রেজিস্ট্রেশন যত টাকা হবে অত টাকার 15% হবে। এরপরে না দাবি দলিল। না দাবি দলিলটা হচ্ছে আমরা যখন এটা মেইনলি হচ্ছে আমরা ওয়ারিশানদের মধ্যে করে থাকি, যে আমি যে পিতার ওয়ারিশ পেয়েছি, আমি আমার অবস্থানটা একটু উন্নত, আমি হয়তো প্রবাসী বিদেশে থাকি, আমার প্রয়োজন নাই, আমি আমার ভাই বোনদেরকে জায়গাটা দিয়ে দিব, তখন আমি না দাবি করতে পারি। অনেক সময় আমি আরেকটা জায়গা নিয়েছি, আরেকটা ভালো জায়গায়, আমার ভাই বোনরা বলছে যে তুমি তো ওইখানে নিয়ে নিয়েছ মেইন রাস্তার উপরে, আমাদের তাহলে ক্ষেতগুলা সবগুলো আমাকে দিয়ে দাও। তাহলে আমি যে ক্ষেতে বা জমিতে আমি যে সবটা ফসলি ভূমিগুলা ছেড়ে দিব, এটার আমার একটা দলিল করার দরকার না? এটার সুলেনামা দলিল কিন্তু খরচ হয় বেশি। সুলেনামা দলিল জায়গার মূল্যের উপরে ওই সাবকাওলা দলিল মতো এবং টাকা খরচ হয়। বন্টন নামা দলিল বলে ওটাকে, আইনের ভাষায় আমরা বলি সুলেনামা দলিল। এবং ওইটা যদি আমরা না করি বা ওইটা অনেক সময় করা যায় না, সবাই একসাথে বসতে হয়, সবার একসাথে মানতে হয়। এখানে কিন্তু আইনে যেটা আছে বিধান, যে এটা আমাদের মুসলিম আইনেও আছে, এটা আবার হিন্দু আইনেও আছে, উভয় আইনি ধর্মীয় ভাবে আছে। একজন মানে গার্ডিয়ান, একজন মানুষ মারা গেলে তার যারা উত্তরাধিকারী আছে তারা কিভাবে সম্পত্তিগুলা পাবে। এবং ওইটার বাইরে গিয়েও কিন্তু আমরা সুলেনামা দলিলে আলাদাভাবে আমরা রেজিস্ট্রি করে নিতে পারি যে আমি এটা ছেড়ে দিয়েছি। এই কারণে অনেক সময় আমরা না দাবি দলিল করি। না দাবি দলিলটা করলে কি সুবিধা হয়, আমি পরে আর এটা দাবি করতে পারবো না। কিন্তু আপনারা কিন্তু কখনোই মনে করবেন না, না দাবি দলিল মানে হলো আপনার আরেকজনকে আমি জায়গা দিয়ে দিয়েছি, আমরা কিন্তু কোনো সম্পত্তি হস্তান্তর করি নাই, আমি আমার দাবি হস্তান্তর করি, মানে করেছি, অস্বীকার করছি যে আমি এখানে এই বাড়ির ক্ষেতের জায়গাগুলোতে আমি আর দাবি করবো না। পরে যখন সুলেনামা হবে, পরে যখন ভাগ বাটোয়ারা হবে, তখন আমি কিন্তু আর ওখানে দাবি করতে পারবো না। দাবি করলে কিন্তু তারা আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে, তারা এই দলিল দেখালে তারা মামলায় জিতবে, অর্থাৎ তারা এটা পাবে, আমি ওখানে জায়গা পাবো না। যেহেতু আমি এটা ওয়েব করেছি, সাক্ষ্য আইনের বিধান মতে এটা আমি ওয়েব করে নিয়েছি। আমরা কিন্তু মামলার আর্জি দিলে লিখি যে ওয়েবার দ্বারা, স্টোপেল দ্বারা বাড়িত, এই মানে যখন আমরা আর্জির জবাব লিখি, অর্থাৎ না দাবি দলিলের মাধ্যমে আমার দাবি পরিত্যাগ করা হয়। এক্ষেত্রে এই না দাবি দলিল অনেকের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। না দাবি দলিলের জন্য সব ক্ষেত্রে না করে সরাসরি সুলেনামা করা ভালো। যেমন না দাবি দলিল করলে কিন্তু যাদের বিরুদ্ধে আমি দাবি পরিত্যাগ করেছি তারা আবার মনে করতে পারে উনি তো না দাবি করছে, এখন তো এটা জায়গাটা আমার, আমি এটা বিক্রিও করে দিতে পারবো না। এই স্থানান্তরটা করা যাবে না না দাবি দলিলে। সুলেনামা করলে কিন্তু স্থানান্তর করা যাবে। যদি আমরা উত্তরাধিকারীর মধ্যে সুলেনামা করে নেই, অর্থাৎ সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার যে জায়গাটা মালিকানা পেয়ে গেলাম, আমি আমার উত্তরাধিকার সম্পত্তি আমি অ্যাবসলিউট ওনার হয়ে গেলাম, নিরঙ্কুশ মালিক। তখন আমি আমার জমা খারিজ করে নিতে পারি, আমি সম্পত্তি বিক্রি করে দিতে পারি, আমি এটাকে আবার দলিল করে আমার সন্তানদেরকে দিয়ে দিতে পারি, অন্য মানুষের কাছে বিক্রি করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এই সম্পত্তিটা আমার অ্যাবসলিউট রাইট হয়ে যায়। আর না দাবি দলিলে কিন্তু এটা হয় না। তবে পরবর্তীতে তাদের মধ্যে কোনো রকমের দলিল সম্পাদনে কাজে লাগে। আশা করি না দাবি দলিল সংক্রান্ত যদি আমাদের কোনো ভুল ধারণা থেকে থাকে, হয়তো বা আগে মনে করছে যে না দাবি করছে তার মানে এই জায়গা আমি পেয়ে গেছি, এই দাবি আমি বিক্রি করে নিতে পারবো, এমন যদি ধারণা আপনারা পোষণ করে থাকেন, এই বিষয়গুলাই কিন্তু আমি আমার আলোচনার বিষয়। এই বিষয়গুলাই আমাদের জানার দরকার। এই বিষয়গুলো জানলে আমি কোন জায়গায় কোন দলিলটা করবো এটা বুঝতে পারবো। যে ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ব্যাপার থাকে, যার ব্যাপারটা এরকম আছে যে না দাবি করার দরকার, তখন কিন্তু আমরা বুঝে নিলাম যে আমি না দাবি করবো। না দাবি দলিলের যে উপাদান, পূর্বে উদ্দেশ্য যদি দেখি, পূর্বের অধিকার পরিত্যাগ। এটার উদ্দেশ্যটা হচ্ছে আগের অধিকার, পূর্বের অধিকার, আমার যে আগে থেকে পাওয়া অধিকার ছিল, যে এই সম্পত্তির উপরে আমি ছিলাম, সেই অধিকারটা আমি পরিত্যাগ করে বলে এখন থেকে আর বর্তমানে আমার এই অধিকার নাই, ভবিষ্যতেও থাকবে না। এবং উপাদান হচ্ছে পূর্বের অধিকার পরিত্যাগের ঘোষণা। আগের যে অধিকার ছিল সেটা পরিত্যাগের আমি ঘোষণা দিয়ে দিলাম। আর ভবিষ্যৎ দাবি নিষেধ, ভবিষ্যতে আর দাবিতে আমাকে বারিত করা হলো, নিষেধাজ্ঞা জারি করা হলো যে আমি আর ভবিষ্যতে এই সম্পত্তি দাবি করতে পারবো না। এই গেল উপাদান। তারপরে যদি আমরা বৈশিষ্ট্য বলি, ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, নো মানে ক্লেম ডিডে, সেক্ষেত্রে হচ্ছে বৈশিষ্ট্যগুলা হচ্ছে সাধারণত একতরফা। অর্থাৎ এই দলিলের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সাধারণত একতরফা হয়, অর্থাৎ এটা একজন বলে যে আমি না দাবি করলাম। তারপরে স্টাম্প, অর্থাৎ অপরপক্ষে কিছু করতে হয় না। স্টাম্প হচ্ছে বিনা প্রতিদানে, নামমাত্র প্রতিদানে হচ্ছে 8%। যদি প্রতিদান দেওয়া হয় তাকে তাহলে 8% দিতে হয় স্টাম্প, আর যদি বিনা প্রতিদানে হয় তাহলে নামমাত্র স্টাম্প দিতে হয়। অনেক সময় এটাতে প্রতিদান দেয় অন্যরা, যে আপনি যে না দাবি করছেন আমিও আপনাকে কিছু দিব, মূল্য দিব, সেটা যদি উল্লেখ থাকে সম্পত্তি দিব, সেই সম্পত্তির দামের উপরে 8% দিতে হয়। এটা হচ্ছে বিষয়। আর
রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1% এই সম্পত্তির মূল্যের উপরে, যে সম্পত্তিটার উপরে না দাবি হবে। আর ভ্যাট হচ্ছে প্রযোজ্য রেজিস্ট্রেশনের উপরে 15%। এটা বর্তমানে 15% দিতে হয় রেজিস্ট্রেশনের উপরে। তারপরে হচ্ছে বন্ধক দলিল। এই দলিলটা আমরা আগে যে আমরা বন্ধক করতাম, যেটাকে বন্ধকের আরেকটা শব্দ হচ্ছে রেহেন, আর আমরা ইংরেজিতে বলি মর্টগেজ। এটা এখন বর্তমান ধারণাটা একটু চেঞ্জ হয়েছে। আগে আমরা মূলত গ্রামের বাড়ির সম্পত্তি বন্ধক দিতাম, যে যিনি বন্ধক গ্রহণ করবেন তিনি বন্ধক গ্রহণ করে আমাদেরকে তিনি সম্পত্তিটা বুক করবেন। আবার যখন অনেক বছর বুক করার পরে যেহেতু উনি টাকা দিয়েছেন, উনি মনে করছেন 12 বছরের জন্য উনি বুক করবেন বা 10 বছরের জন্য করলেন, তারপরে আবার তিনি আমাকে ফিরাই দিবেন যখন তিনি বুক করে এটা আয় করে ফেলবেন, ওখান থেকে কিছু অর্থ আমাকে দিতে পারেন, এইভাবে বন্ধক হতো। বর্তমানে বন্ধকের এই কনসেপ্টটা থেকে বেশি হচ্ছে ব্যাংকের মাধ্যমে সম্পত্তি বন্ধক করে ঋণ নেওয়া। এই বন্ধক দলিলের প্রবণতা বেশি দেখা যায়। আমি বন্ধক দলিল নিয়ে আর একটু বিস্তারিত পরে আলোচনা করব। আজকে যেহেতু সবগুলো আলোচনা করছি, এখানে যা সংক্ষেপে বলছি, এবং আমি বন্ধক দলিল একটা দেখাবো। বন্ধক দলিলে ব্যাংকে যেটা করা হয় সেটা হচ্ছে দলিলটাকে মানে ঋণের নিরাপত্তা হিসাবে যাদের কাছ থেকে আমরা নেই, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, তাদের কাছে আমার দলিল বন্ধক রেখে দিই। এই বন্ধক রাখার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে আমি সাব রেজিস্ট্রি অফিসকে অবহিত করি যে এই জায়গার মালিকানা আমার এবং আমি এটা বন্ধক করে দিচ্ছি, এবং সাব রেজিস্ট্রি অফিস এটা রেজিস্ট্রি হয়, বন্ধক দলিলটা রেজিস্ট্রি করে দেওয়া হয়। রেজিস্ট্রি করে দিলে আমার যে দলিলটা থাকে, এই দলিলটা কিন্তু যদি সাব রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলনযোগ্য হয়, যে রসিদটা থাকে দলিলে, সেই রসিদ দিয়ে উনি উত্তোলন করে নিতে পারবেন। আর যদি আগে থেকে উত্তোলন করা থাকে, দলিলটা উনি নিয়ে নেবেন। উনি দলিল নিয়ে নিলেই তো সম্পত্তি নিয়ে নিলেন না, এই সম্পত্তিটা কিন্তু আমারই থাকবে, কিন্তু দলিলটা আমি বন্ধক রাখবো। আমার জায়গাটাও আমার থাকবে, আমার বাড়িটাও আমার থাকবে, সবই আমার থাকবো, ব্যবহারও আমি করব, কিন্তু আমি দলিলটা বন্ধক রাখবো। এতে কি হবে? আমি এই দলিলটা দিয়ে আমি আরেকজনের কাছে বিক্রি করতে পারবো না। এই দলিলের আমি আরেকটা সই মরি নকল আমি উঠায় রাখলাম, প্রতারণা করে আবার আরেকজনের কাছে দিয়ে দিলাম, সেটা সম্ভব না, কারণ এটা সাব রেজিস্ট্রি অফিসে রেকর্ড থাকবে এই যে এই দলিল, এই জায়গাটা বন্ধক করা। সাব রেজিস্ট্রি যখন আমি বন্ধক করতে যাব, তখন কিন্তু সাব রেজিস্ট্রার এটা জানতে পারবে যে এই জায়গাটা বন্ধক করা। এবং সাব রেজিস্ট্রার যদি ভুলক্রমে নাও জানে, পরবর্তীতে যদি প্রমাণ করা যায়, তাহলে আমার জেল জরিমানাও হবে, একই সাথে আমার এটা বাতিল হয়ে যাবে, জায়গাটাও যাবে। অর্থাৎ এই পারপাসে আমরা মর্টগেজ করার মাধ্যমে এটা নিয়ে যখন আমরা ঋণটা পরিশোধ করে ফেলি, তখন কিন্তু আবার আরেকটা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে আবার কিন্তু একটা রেজিস্ট্রি দলিল করতে পারি। ঋণ পরিশোধ হইলেই আমার বন্ধক দলিল ফেরত পাবো এমন না। যেহেতু আমি দলিল করে আরেকজনকে বন্ধক দিয়ে দিয়েছি, সে আবার আমাকে বন্ধক ফিরাই দেবে। অর্থাৎ সে আবার মর্টগেজটাকে করবে, রিডামশন করবে, রিডামশন অফ মর্টগেজ করবে। অর্থাৎ সে আবার বন্ধক ফেরত দলিল করবে। সে বন্ধক ফেরত দলিলের মাধ্যমে সে আবার আরেকটা রেজিস্ট্রি দলিল করে যে সকল ঋণ পরিশোধ করা হয়েছে এই মর্মে বর্ণনা করে আবার আমাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে বন্ধক দলিল। এই বন্ধক দলিলের যদি উদ্দেশ্য আমরা দেখি, ঋণের নিরাপত্তা এটা নেওয়া হয়। উপাদান যদি দেখি, ঋণের পরিমাণ, বন্ধকি সম্পত্তি পরিশোধের শর্ত, এগুলো উপাদানের মধ্যে থাকে। অর্থাৎ ঋণ কত টাকা ঋণ নেওয়া হয়েছে, ঋণের পরিমাণটা থাকে। বন্ধকি সম্পত্তির কথা বলা থাকে যে কোন সম্পত্তিটা বন্ধক করা হয়েছে, এবং পরিশোধের শর্ত কিভাবে পরিশোধ করবেন, মাসিক ভিত্তিতে নাকি বাৎসরিক ভিত্তিতে, মানে কত টাকা করে দিবেন, কিভাবে দিবেন, সবকিছু বলা থাকবে বন্ধক দলিলে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে মালিকানা নয়, বরং নিরাপত্তা সৃষ্টি। এখানে নিরাপত্তাটাই হচ্ছে, ঋণের নিরাপত্তাটাই হচ্ছে এটার মেইন বৈশিষ্ট্য। আর স্টাম্প দেওয়া হয় 1 থেকে 2% ঋণের উপর। আপনি কত টাকা ঋণ নিয়েছেন, এই ঋণের টাকার উপরে, ওই দলিলের মূল্যের উপরে না। এখানে কিন্তু এটা ব্যতিক্রম। এখানে কিন্তু ঋণ কত টাকা, যেমন আপনি 10 লাখ টাকা ঋণ নিয়েছেন, তাহলে 10 লাখ টাকার 1 থেকে 2% এটা ভেরি করে বিভিন্ন রেজিস্ট্রি অফিসে, বিভিন্ন জায়গার উপরে 1 থেকে 2% হয়। অনেক সময় সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ক্ষেত্রে স্টাম্প ফিসটা একরকম থাকে, ব্যাংক থেকে আরেক রকম থাকে। যেমন সরকারি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ওখান থেকে হলে হয়তো ঋণের ইয়েটা কম থাকে। ব্যাংকগুলো হলে বেশি থাকে। 1 থেকে 2%-এর মধ্যে স্টাম্প হয়। রেজিস্ট্রেশন ফি 1%, আর ভ্যাট হচ্ছে রেজিস্ট্রেশন ফির উপরে 15%। তারপরে হচ্ছে বন্ধক পুনরুদ্ধার দলিল। আমি অলরেডি বন্ধক পুনরুদ্ধার দলিল সম্পর্কে ওইটার আলোচনার মধ্যে বলে ফেলছি, সেটা আমরা এখন লেকচার শিটে দেখতে পাচ্ছি। বন্ধক পুনরুদ্ধার দলিল করতে হয়, রিডামশন অফ মর্টগেজ ডিড। সেটার উদ্দেশ্য হচ্ছে বন্ধক মুক্ত করা। অর্থাৎ আপনি ঋণ পরিশোধ করবেন, এটা স্বীকৃতি স্বরূপ বন্ধকটা বাতিল হবে, এই দলিলটা থাকবে। ভবিষ্যতে আপনি যদি এই জায়গাটা আবার অন্য জায়গায় সেল করতে চান, আপনার ভাগ বাটোয়ারা করে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু, বা দানপত্র করতে চান, হেবার এওয়াজ করতে চান, উইল করতে চান, যেটাই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু ওই 2টা দলিলই লাগবে।
এই দুইটা দলিলের বর্ণনা দিবেন যে আমি এই সম্পত্তিটা এইভাবে এইভাবে মালিক ছিলাম, মালিক থাকার পরে আমি ব্যাংকে আবার ঋণ নিয়েছিলাম, তখন অমুক এত নাম্বার দলিল করেছিলাম, করে মর্টগেজ করেছিলাম, তারপরে আমি ঋণ পরিশোধ করে আবার এত নাম্বার দলিলে আমি আবার পুনরুদ্ধার করেছি, এখন এই জায়গাটা আমি আবার মালিকানা আমারই অ্যাবসলিউটলি আছে, এখন আমি এই জায়গাটা আবার বিক্রি করতে যাচ্ছি, বা আমি উইল করতে যাচ্ছি, বা আমি দান করতে যাচ্ছি, বা আমি এই জায়গা আমার পিতা করেছিল, আমি উত্তরাধিকারী সূত্রে এখন আমি মালিক হয়েছি, এখন আমরা সন্তানরা ভাই বোনেরা মিলে আমরা আবার সোলেনামা করতে যাচ্ছি। এই কথাটা কিন্তু আবার ওইভাবে বর্ণনা করতে হবে। অর্থাৎ এই জন্য এই দুইটা দলিল কিন্তু করতে হয়, বন্ধক দলিল, বন্ধক পুনরুদ্ধার দলিল। এটার উদ্দেশ্য বন্ধকমুক্ত করা, উপাদান হচ্ছে ঋণ পরিশোধের স্বীকৃতি, তারপরে বন্ধক বাতিল। আর এটা বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব অধিকার বিলুপ্তি, আগের যে অধিকার ছিল এই অধিকারটা বিলুপ্তি হচ্ছে এটা বৈশিষ্ট্য। আর অর্থাৎ আমার আগে যেভাবে আমি মালিকানা ছিলাম এটা নাই, এখন আমি বন্ধক দিয়ে দিচ্ছি। স্টাম্প হচ্ছে নামমাত্র, রেজিস্ট্রেশন ফি নামমাত্র, এগুলা কিন্তু আমি সংক্ষেপে দিয়েছি, আমরা বিস্তারিত ভাবে পরে আমি দলিলগুলাও দেখাবো। আজকে আমি দেখাবো দলিলগুলা, এবং পরে আমরা আমাদের লেকচার 3-তে এগুলো আরো বিস্তারিত ভাবে আছে, বিভিন্ন আইনগুলো, এই সংক্রান্ত আইনগুলা কি কি, বন্ধক সংক্রান্ত আইনগুলা কি কি আছে, এটা কিন্তু সম্পত্তি হস্তান্তর আইনে আছে। 1872 সালে সম্পত্তি হস্তান্তর আছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। এটা কিন্তু আমরা যারা লতে পড়ালেখা করেছি, আমরা যখন অনার্স পড়েছি, এমনকি মাস্টার্সের মধ্যে যারা এই সাবজেক্টটা নেয় তারা এটার উপরে, বা যদি পিএইচডি করে কেউ, এটার মধ্যে আরো গভীরভাবে তারা পড়ে। শুধু মর্টগেজের উপরেও হায়ার এডুকেশন নেওয়া যায়, পড়া যায়, এবং আমরা প্রত্যেকটা এগুলোর উপরে আলোচনা বিস্তারিতভাবে তখন আমরা করে থাকি। কিন্তু আপনারা এই অনলাইনের যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপটা কিন্তু এরকম গভীর আলোচনা ভিত্তিক আলোচনা না, এই জন্য আপনারা জেনে রাখা যে বিষয়গুলো বেশি কাজে লাগে সেটার উপরেই হবে আলোচনা মেইনলি। তবে আমি পরবর্তী শেষের দিকে লেকচারগুলোতে একটু বিস্তারিত বুঝাইও দিব। এটা হচ্ছে নামমাত্র স্টাম্প, রেজিস্ট্রেশন নামমাত্র, ভ্যাট প্রযোজ্য না, এটাতে লাগে না। লিজ দলিল, লিজ মানে তো হলো ভাড়া দলিল, ভাড়া দেওয়া। রেন্ট আর লিজ এটা কিন্তু এক শব্দ না। রেন্ট কিন্তু আমরা একটা মোটরসাইকেলও রেন্ট দিই, রেন্টে কার একটা গাড়ি রেন্ট দিই, এটা লিজ, এটা কিন্তু লিগাল টার্ম। এটা লিজ মানে হচ্ছে যেটা রেজিস্ট্রি করে যে ইয়েটা করা হয়, ডিডটা করা হয়, রেন্ট সংক্রান্ত যে বিষয়টাকে রেজিস্ট্রি করা হয়, যেটা স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়, সেখানে কিন্তু লিজ দলিল হয়। এই লিজ দলিলের উদ্দেশ্য হচ্ছে ভোগ ও ব্যবহার অধিকার, অর্থাৎ সম্পত্তি আরেকজন ভোগ করবে, আরেকজন ব্যবহার করবে, এই অধিকারটা পাবে যাকে আমি লিজ দিব, সে মালিকানা আমারই থাকবে। লিজে কিন্তু কোনো মালিকানা হস্তান্তর হয় না, ভোগের অধিকার হস্তান্তর হয়, ব্যবহার সত্ত্ব হস্তান্তর হয়। অর্থাৎ আমি আমার বাড়ি যদি আমি